দেখো, আমরা ইংরেজি শিখছি, বাট আশা করি সবাই ভালো আছে। প্রথমে বলে নিই, এবং আমার চ্যানেলটা আস্তে আস্তে দেখছো। আসলে গ্রামারের অনেকগুলো পার্ট দিয়ে দেওয়া হয়েছে, সেগুলো প্র্যাকটিসে আনা হয়নি, তবে আস্তে আস্তে আসবে। তবে আমাদের সাধারণ জীবনে লাইফ লিড করতে গেলে আমরা অনেকেই ইংরেজি জানি, অনেকে বলতে পারি। তবে আমরা যদি সবার মতো ইংরেজি পড়ি, সবার মতো ইংরেজি জানতে চাই, সেটা একটা সবার মতো হয়ে যাওয়া। বাট আমরা যদি একটু ডিফারেন্ট ইংরেজি জানি, গ্রামাটিক্যালি আমরা সব তো জেনে যাচ্ছি আস্তে আস্তে করে, ধীরে ধীরে। বাট আমাদের যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজটা যদি আমরা একটু সাহিত্যগতভাবে আলাদা করা হয়, সেটা তাহলে আরও একটু ভালো হবে, এবং কিছু কিছু বলার সময় সেটা আমাদের বলতে সুবিধা হবে, এবং আমাদের সেটা পার্সোনালিটি চেনাতে সাহায্য করবে। তো সেরকম কতগুলো ইডিয়ম আমার মনে হয়েছিল আছে, যে ইডিয়মগুলো তোমাদের জানা দরকার, এবং সেই ইডিয়মগুলোর সাহায্যে তোমাদের যে বলার ভাষা, ল্যাঙ্গুয়েজ যেটা, সেটা তোমরা যখন বলবে সবার থেকে আলাদা হবে। আর সবার থেকে আলাদা প্রত্যেকেই হতে চায়, আপনিও হতে চান। সুতরাং আমি যেসব ইডিয়মগুলো আপনাদের তুলে ধরবো, আমি প্রতিদিন একটা একটা ক্লাসে 20টা করে তুলে ধরবো, এবং সেই অবশ্যই তোমরা সেটা লিখে নেবে। এবং দেখো, এখানে প্রত্যেকটা জিনিসের আমি শুধু অর্থটাই বলে দিচ্ছি, এর অপরিপরি এর যে শব্দ, এটা থাকলে ওটা অন্য কি শব্দ, সিনোনিমস যেটা বলে। আর প্রথমত আমরা জানি ইডিয়ম মানে কি, একটা ফ্রেজ, তার মধ্যে ভাব থাকতে পারে, নাও থাকতে পারে। তো সেটাকে আমরা কি করব, বাকি ইউজ করব। আর আমি শুধু কিন্তু বাকি ইউজ করছি না, বাকি ইউজ করলে বোর্ডে ধরবে না, ঠিক আছে? যে যখন পারবে সেটাকে বাকি ইউজ করো, এবং সেই ইউজ থেকেই কিন্তু তোমাদের পার্সোনালিটি চেনাবে, এবং তোমরা যে ইংরেজি দক্ষ বা ইংরেজিতে বলতে শিখছো সেটা কিন্তু প্রমাণ করাবে। এবং দেখুন, ইংরেজি সবাই জানে, বাট কিছু না কিছু জানে। বাট এই শব্দগুলো এমন একটা শব্দ যেগুলোতে তার যে ইংরেজির প্রতি ভালোবাসা, তার ইংরেজির প্রতি যে সাহিত্যগত ধারণা, চিন্তা ভাবনা, সেটা এটার দ্বারাও কিন্তু বোঝাবে। এটা আমার ধারণা মনে হচ্ছে। তো আপনাদের কী মনে হয় জানি না, তবে এই আমি 20টা করে ইডিয়ম করব, সবাই কিন্তু লিখে নেবে, ঠিক আছে? তো আজকে যে 20টা করা আছে সেটা সম্বন্ধে একটু বলে দিই, সবাই তুলে নেবে। এবিসি, এবিসি কথার অর্থ কি? আমরা এবিসি ইউজ করতে পারি যে বাকে হি ডিড নট নো অ্যাবাউট, বা হি ডাজ নট নো অ্যাবাউট এবিসি। এবিসি কথার অর্থ কি? প্রাথমিক জ্ঞান, প্রাইমারি নলেজ। এবিসি কথার অর্থ, এটাকে আমরা কি বলবো? প্রাইমারি, কি বলবো? প্রাইমারি নলেজ, ঠিক আছে? এটাকে আমরা কি বলবো? প্রাইমারি নলেজ, প্রাথমিক জ্ঞান। মানে ধরো কাউকে কি তুমি বলছো কোনো সম্বন্ধে তার জ্ঞান নেই, তখন সেটাকে আমরা বলতে গিয়ে বলি সাধারণ জ্ঞান নেই, কমন সেন্স নেই। কিন্তু আমি যদি সেটাকে ভালোভাবে বলতে চাই, সেটাও বলতে পারি হি ডাজ নট নো অ্যাবাউট এবিসি, অর্থাৎ সে প্রাথমিক জ্ঞান জানে না, প্রাথমিক জ্ঞানই তার মধ্যে নেই। অথবা হি হ্যাজ নো এবিসি নলেজ, ঠিক আছে? এবার প্রাথমিক জ্ঞান এবিসি, হি হ্যাজ নো এবিসি, অর্থাৎ কথার অর্থ কি? প্রাইমারি নলেজ। দ্বিতীয়ত আমরা আসবো অল ইন ওয়ান। অল ইন ওয়ান মানে কি? সর্বসেবা, সুপ্রিম। এটাকে আমরা সুপ্রিম পাওয়ার বলি না, সর্বসর্বা, অর্থাৎ সব কিছুর মধ্যে তার মধ্যে আছে। অল ইন ওয়ানকে অর্থাৎ যেমন আমরা জানি, কোথাও কেউ ধরো সব দিক দিয়ে যখন এগিয়ে যায়, বা কোনো আলোচনা সভায় সে যখন সবচেয়ে ভালো হয়, বা কোনো স্কুলে যখন সে সবচেয়ে ভালো হয়, তখন আমরা তাকে বলি কি? হি ইজ অল ইন ওয়ান ইন দ্য ক্লাস। হি ইজ অল ইন ওয়ান ইন দ্য ক্লাস, সেই সর্বসর্বা মানে অর্থাৎ কি? সে সব কিছুই পারে। সর্বসর্ব মানে আরও একটা জিনিস আমরা যদি ক্রিটিসাইজ করে বলি, সর্বসর্বটা আমরা ইউজ করতে পারি, সর্বসর্বটা, ঠিক আছে? বলে অনেক সময় বলে না, সে সর্বসর্বা সব কিছুতেই। এইভাবে যদি আমরা ইউজ করি বাক্যের মধ্যে এই শব্দগুলো, অল ইন ওয়ান, ঠিক আছে? তো এটা কিন্তু সাহিত্যগতভাবে ভালো, এবং খুব ভালো যে বাক্যটা তুমি লিখবে, ওটা কিন্তু সে টিচার বলো, সাধারণ জগতে বলো, বা কোনো কিছুতে বলো, তোমাদের কিন্তু একটা পার্সোনালিটি চেনাতে সাহায্য করবে। আচ্ছা, আমরা দেখতে যাবো অ্যাজ ইউজুয়াল। অ্যাজ ইউজুয়াল মানে যথারীতি, মানে আমরা বলি সেই যথারীতি সে ওই সময় স্কুলে যায়। হি কি হয়? হি গোজ টু স্কুল অ্যাজ ইউজুয়াল অ্যাট 10 AM, ঠিক আছে? হি গোজ টু স্কুল অ্যাজ ইউজুয়াল অ্যাট 10 PM। সে প্রতিদিন যথারীতি ওই সময়ই, 10টার সময় কি যায়? স্কুলে যায়। তো সেখানে আমরা কী শিখবো? অ্যাজ ইউজুয়াল, যথারীতি।
ঠিক আছে, এইগুলো কিন্তু ইউজ হয়। অ্যাট এ লস কথার অর্থ হচ্ছে পাজল, কনফিউজড, অ্যাস্ট্রোনিস্ট, ঠিক আছে, এই সবগুলো এর কিন্তু অর্থ, এটাকে আমরা কি পাজল বলি, ঠিক আছে, হতবুদ্ধি হওয়া, এটাকে আমি পাজলের জায়গায় অ্যাট এ লস বলতে পারি, অ্যাট এ লস। আচ্ছা, তারপর দেখো অল আর্মস লেন্থ। আমরা কোনো কিছু দেখো এখানের মধ্যে তোমরা মনে রাখার জন্য একটা ভালো জিনিস আছে, আমরা কিছু কিছু জিনিস আছে, আর্মস লেন্থ মানে কি তোমার হাত থেকে দূরে, হাতের কিছুটা দূরে, সেটাকে আমরা কি হি টুক দ্য বল ফ্রম আর্মস লেন্থ, অর্থাৎ কি মানে কিছুটা দূর থেকে। আর্মস লেন্থ মানে কি তোমার আর্ম যতদূর পৌঁছবে, এটাকে মনে রাখার কিন্তু সহজ উপায়, তোমার আর্মটা যতদূর পৌঁছবে, অর্থাৎ আর্ম বাহু যতদূর পৌঁছবে সেই মধ্যে যে দূরত্বটা, সেটাকে আমরা কি বলবো, আর্মস লেন্থ। অ্যাড এ স্ট্রেস মানে কি বলতো, বাড়ানো, বৃদ্ধি করা বা কোনো কিছু ছড়িয়ে পড়া। অ্যাড এ স্ট্রেস মানে কি দেখো, অ্যাড এ স্ট্রেস, অল এ স্ট্রেস মানে অনেকে অল বলে না, অল স্ট্রেস কথা বলতে একটানা মানে কি সে কোনো একটানা কাজ যখন করে গেছে, হি ওয়াজ রিডিং দ্য বুক অল স্ট্রেস মানে কি একটানা সে বইটা পড়েই যাচ্ছে, ঠিক আছে। তো বাক্যগুলোর ইউজগুলো তোমরা করবে, কিন্তু আমি জাস্ট যেগুলো ইউজ হতে পারে, তোমাদের লাগতে পারে, যদি ভালো হতে পারে সেই শব্দগুলো তোমাদের মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। এটা একটু মনে করে তোমরা তুলে নাও, তাতে সুবিধা হবে, ঠিক আছে। বই তো অনেক আছে, গ্রামার বইতে, প্রত্যেক গ্রামার বইতে খুঁজলে পেয়ে যাবে, বাট আমার মনে হয়েছে যেগুলো তোমাদের প্রয়োজন আছে সেইগুলো কিন্তু আমি শুধুই তুলে দিয়েছি, ঠিক আছে। অল ওয়ান্স ফিঙ্গার টিপস, নখদর্পণে বলে কি ও কি করতে পারে, ওটা আমার নখদর্পণে জানা আছে, মানে আই নো হিজ বিহেভিয়ার অল ওয়ান্স ফিঙ্গার টিপ, আমার ওর যে কি ব্যবহার সেটা আমার নখদর্পণে জানা, ঠিক আছে। অল ওয়ান্স ফিঙ্গার টিপস, নখদর্পণে। অল রাজ, ঠিক আছে, এটা কিন্তু তুমি কোনোভাবে পাবে না, এটাকে ফ্রি মানে স্বাধীন, ঠিক আছে। এটাকে অল লার্জটাকে কীভাবে ইউজ করা হয়, অল লার্জ কথার অর্থ হচ্ছে স্বাধীন। এটা অ্যাট উইটস এন্ড, এগুলো কিন্তু আমাদের যারা চাকরি পরীক্ষায় পড়ছি তাদের ক্ষেত্রে কিন্তু খুব এগুলো পড়ে জানতো, এগুলো মাঝে মাঝে আমরা অর্থ খুঁজে পাইনি যে অর্থটা কী, বাক্যটা পড়তে গিয়ে হোঁচট খেয়ে যাই। অ্যাট উইটস এন্ড, উইটস মানে হতবুদ্ধি হওয়া। তো আমরা পরের যাব, এটা হচ্ছে র্যান্ডম। র্যান্ডম মানে বেপরোয়া, সে কোনো কিছুতে যখন সে কোনো কিছু বারবার করে না বললেও শোনে না, সেটাকে আমরা কি বলি, বেপরোয়া, ঠিক আছে। সেটাকে আমরা কি হিসেবে ব্যবহার করতে পারি, অল র্যান্ডম, ঠিক আছে। দেখো এইখানে একটা ভালো শব্দ আছে, এটা তোমাদের খুব কাজে লাগবে, অল সিক্সেস অ্যান্ড সেভেন্স। এখানে সিক্সেস সেভেন্সের কোনো অর্থ নেই, হ্যাজার্ড বিশৃঙ্খল অবস্থা, অর্থাৎ কি অল সিক্সেস অ্যান্ড সেভেন্স কথার অর্থ হচ্ছে বিশৃঙ্খল অবস্থা, ঠিক আছে। এটাও ভালো শব্দ, তোমরা অবশ্যই করবে, এটা ইউজ করার চেষ্টা করো বারবার। দেখো এটাও দেখো এটাও ভালো শব্দ, অল দ্য 11 আর এটা অল হবে না, এটাও অ্যাট র্যান্ডম হবে, অ্যাট র্যান্ডম আর অল সিক্সেস অ্যান্ড সেভেন্স, এটাও অ্যাট দ্য 11th আওয়ার, ভুল ছিল, এগুলো অ্যাড হবে, অল নয়। অ্যাট দ্য 11th আওয়ার, শেষ মুহূর্তে, ঠিক আছে, শেষ মুহূর্তে। হি সাবমিটস দ্য হিজ ডকুমেন্ট অ্যাট দ্য 11th আওয়ার, সে তার ডকুমেন্টগুলো শেষ মুহূর্তে জমা করেছিল, অ্যাট দ্য 11th আওয়ার, ঠিক আছে, শেষ মুহূর্ত। দেখো 11th মানে কি, 12 মানে জানি আমরা একটা বছর পেরিয়ে একটা পেরিয়ে যাওয়া, ঘড়ির কাঁটা, অর্থাৎ হাফ ডে পেরিয়ে যাওয়া। তো 12টার পরে তো আর আমাদের ঘড়ির নেই, সুতরাং 11th এসে যাওয়া মানে সেটা কিন্তু শেষ আওয়ারে চলে আসা, ঠিক আছে। সেই জন্য এটা এই হিসেবেই কিন্তু ইউজ করা হয়েছে, আমি জানি না কীভাবে তৈরি করা হয়েছে, বাট আমার মনে হয় 11th আওয়ার, অ্যাট দ্য 11th আওয়ার মানে চলে যাবো 11টার পরে, আর 11টার মানে থেকে 12টা 1 ঘন্টা টাইম থাকে, ওটা সত্যি মানে যদি 12টার মধ্যে 12টা পর্যন্ত একটা টাইম হয়, তার মানে 11th আওয়ার চলে আসা মানে কিন্তু সেটা সময়, এই থেকে কিন্তু তোমরা মনে রাখতে চেষ্টা করতে পারো, ঠিক আছে। ব্যাড ব্লাড, দেখো ব্লাড মানে রক্ত আমরা জানি,
আর ব্যাড মানে কি খারাপ, ব্যাড ব্লাড মানে হচ্ছে এইভাবে মনে রাখার চেষ্টা করে। ব্যাড ব্লাড মানে কি হতো বলো তো, আমরা খারাপ রক্ত তো কোনোভাবে বলতে পারি, রক্ত কোনোদিন খারাপ হয় না, এটাও তো বাস্তব, রক্ত খারাপ হয় না। অর্থাৎ ব্যাড ব্লাড মানে হতো রক্ত খারাপ মানে অর্থাৎ তার সম্পর্কটাকে মধ্যে টেনে আনা, তার রিলেশনশিপটাকে টেনে আনা, তখন এইভাবে মনে রাখার চেষ্টা করবে। সেই জন্য আমি কিন্তু বলছি যাতে কী হয় মনে রাখা যায়। ব্যাড ব্লাড মানে কি হচ্ছে তার রিলেশনকে টেনে আনা, অর্থাৎ তাদের মধ্যে কি মনোমালিন্য হয়েছে এইভাবে মনে হয়। ব্যাড ব্লাড তো কোনোদিন খারাপ হয় না, সুতরাং সেটা তাদের রক্তের যে সম্পর্ক রক্ত থেকে আমরা সম্পর্ক বুঝি, সেই সম্পর্ক থেকে কিন্তু আমাদের বুঝতে হবে মনোমালিন্য করা, ঠিক আছে। তো এরপরে আসো ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, এটা অনেক ভালো জিনিস, শব্দ ইউজ করবে তোমরা অবশ্যই। তল্পা অর্থাৎ আমরা এমনিতেই ব্যাগ বললে তারপরে আর কিছু বলতে পারি না, আমরা কিন্তু বাংলায় অনেক কিছু বলতে পারি, ঠিক আছে। তো এখানে ব্যাগেজ এবং ব্যাগেজটা সবসময় ইউজ করবে তল্পি তল্পা, অর্থাৎ তার কাছে যা কিছু ছিল সে সেগুলোকে গুছিয়ে ফেলেছিল। হ্যাঁ দেখো, তুমি একটা লোকের কাছে গেলে, তুমি যে কাজে গেছো সে কাজ সে বলেনি, সেটা নিয়ে আর অন্য একটা কাজ নিয়ে ব্যস্ত, তখন সেটাকে আমরা কি বলবো, বিট অ্যাবাউট দ্য বুশ, কাজের কথায় নিয়ে আছে বাজে বোকা। এরকম লোকের সংখ্যা প্রচুর। এটাকে মনে রাখার উপায় হচ্ছে বুঝ মানে কি ঝাড়, ঠিক আছে। বিট অ্যাবাউট দ্য বুশ অর্থাৎ কি সে কোনো কাজ নেই অন্য জায়গায় আঘাত করা, ঠিক আছে। এটাকে আমরা শুধু সোজা ভাষায় বলতে গেলে মানে বিট অ্যাবাউট দ্য বুশ, ঠিক আছে। কোনো মানে যার কোনো কাজ নেই, অর্থাৎ কাজের কথায় না এসে বাজে বোকা, ঠিক আছে। বেড অফ রোজেস, আচ্ছা আমরা রোজ মনে একটা জিনিস জানি, রোজ মনে গোলাপ, ঠিক আছে। বেড অফ রোজেস নিশ্চয়ই একটা, যদি রেডের রোজেস যদি বেড করা হয় সেটা নিশ্চয়ই আরামদায়ক হবে, তাই না। আমি কিন্তু এগুলো তোমাদের গ্রামার বইতে তোমাদের সব পেয়ে যাবে, বাট এগুলোকে মনে রাখার একটা প্রসেস যেটা আমি বলে দিচ্ছি সেটা তোমাদের সুবিধা হবে। বেড অফ রোজেস, রোজ একটা ভালো জিনিস, রোজের যদি আমরা বেড করি সেটা নিশ্চয়ই আরামদায়ক একটা জিনিস হবে, সুতরাং এটাকে আমরা কি হিসেবে লিখতে পারি, আরামদায়ক অবস্থা। দেখো এবার দেখো বার্ডস অফ ফেদার্স, এগুলো কত ভালো শব্দ, বার্ডস অফ ফেদার, ফেদার মানে দেখো পালক, ঠিক আছে, মানে কি পালক, পাখির যে পালকগুলো সব তো একই রকমের হয়। এটাকে আমি কিন্তু তোমরা এই অর্থগুলো বাংলাগুলো কিন্তু পেয়ে যাবে গ্রামার বইতে, কিন্তু এই কথা অর্থ নয় তোমরা এটা মনে রাখতে পারবে, ঠিক আছে। আমি মনে রাখার জাস্ট প্রসেসটা তোমাদেরকে কিন্তু তোর কাছে কিন্তু তুলে ধরছি। বার্ডস অফ ফেদার্স মানে সব পাখির পালকগুলো কি হয়, একই রকমের হয়, সুতরাং এটার দ্বারা বোঝা যায় এক স্বভাবের লোক। জাস্ট আমাদের দুটো অর্থ হচ্ছে, বার্ডস অফ ফেদার মানে পাখির পালক, কিন্তু সেটা থেকে ওই অর্থ থেকে এসে যে পাখির পালকটা কি, পাখির পালকটা হচ্ছে কি সব পাখির পালকগুলো একই, তাহলে এই বার্ডস অফ ফেদার কথা অর্থ হচ্ছে একই স্বভাবের লোক। সেটাকে আমরা রিয়েলিটিতে যদি আনি তখন হবে কি একই স্বভাবের লোক, ঠিক আছে। না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে, হ্যাঁ। আর আমার বোঝানোটা কেমন হয়েছে, ভুল থাকলে অবশ্যই বলে দেবে, ঠিক আছে। বিট ব্ল্যাক অ্যান্ড ব্লু, দেখো কাউকে আঘাত করা হয় ব্ল্যাক অ্যান্ড ব্লু, নীল এবং কালো, এই কথা অর্থ কি হয়, কিছু হয় না। সুতরাং কালোটা কি খারাপ হিসেবে ব্যবহৃত হয়, ঠিক আছে, এবং ব্লুটা কি নীল হিসেবে ব্যবহৃত হয়। নীল মানে কি সমুদ্র বা অনেক বড়, এবং সেটি ব্ল্যাক মানে কালো, অর্থাৎ সেটা খারাপভাবে। সুতরাং এইভাবে কিন্তু মনে রাখার একটা নিয়ম আমি তোমাদেরকে বলে দিচ্ছি। হয়তো আমার বোঝানোর টেকনিক, আমার এক্সপিরিয়েন্স যতটা হয়তো দিতে পারছি না, বাট যতটা আমার এক্সপিরিয়েন্স এখন পর্যন্ত আমি আয়ত্ত করতে পেরেছি সেটা থেকে বলছি। বিট ব্ল্যাক অ্যান্ড ব্লু, এই কথা থেকে মনে যাবে ব্লু মানে কি একটা বড় একটা জায়গা, ব্লু যার কোনো সীমা নেই, আনলিমিটেড, যেটা লিমিটলেস যেটা, এবং সেটা ব্ল্যাকটার কথা বলতে খারাপ, অর্থাৎ তাকে কি প্রচণ্ড প্রহার করা, ঠিক আছে। আশা করি এইভাবে যেটা বলছি এইভাবে তোমরা দেখো, চেষ্টা করো, অবশ্যই মনে থাকবেই। আচ্ছা, তারপরে হচ্ছে ব্ল্যাক শিপ। শিপ মানে তো ভাড়া আমরা জানি, ব্ল্যাক মানে কি খারাপ জায়গায় বুঝাচ্ছে, ব্ল্যাক শিপ মানে কি আমরা, এটা খুব ইউজ হয় এবং খুব ভালো শব্দ। সে কি হয়, কি যে ব্ল্যাক শিপ অফ হিজ ফ্যামিলি, তার ফ্যামিলির সবচেয়ে কুলাঙ্গারকে সেই, ঠিক আছে, এভাবে ইউজ করা আছে। ব্ল্যাক শিপটা ভালো শব্দ, তোমরা এটাও ওইভাবে মনে রাখতে পারো। ব্ল্যাক মানে খারাপ জায়গা, আর শিপ মানে এগুলো দেখো চিন্তা ভাবনাটাকে চেঞ্জ করো। তুমি যখন অর্থ ভাবছো একটা হবে, আর যখন বেরোবে তখন কিন্তু আলাদা হচ্ছে, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য ভালো করে লক্ষ্য করো। আর তারপর হচ্ছে বেগার্স ডেসক্রিপশন। আরে দেখো বেগার মানে কি ভিক্ষুক,
লাস্ট 20 নম্বর আসবে ডেসক্রিপশন মানে বর্ণনা করা। বেকার ডেসক্রিপশনটা কী হবে? আচ্ছা, তুমি একটা জায়গায় ভিক্ষুক বা পাগল যেটা হয়, তাদের কাছে তুমি যদি গল্প করতে থাকো, সে গল্পের শেষ হবে না, কথার মধ্যে কোনো মূল্য থাকবে না, কি বলছে সেটা জানতে পারবে, অর্থাৎ বর্ণনা করা যায় না এমন। সে যে কি বলবে তোমরা নিজের, অর্থাৎ কি বেকার ডেসক্রিপশন। আমার এক্সপিরিয়েন্স থেকে বললাম যাতে তোমরা এইভাবে সহজে মনে রাখতে পারো। এগুলো তোমরা তো খুঁজলে গ্রামার বইতে পেয়ে যাবে। আমি কিছু নির্দিষ্ট লিখে দিয়েছি যেটা তোমাদের উপকারে আসবে, বলতে সুবিধা হবে, এবং কী করে মনে রাখা যায় সেটা কিন্তু তোমাদেরকে আয়ত্ত করতে হবে। কীভাবে মনে রাখা যায় সেইটাই আয়ত্ত করাই বড় জিনিস। মুখস্থ করে কোনো জিনিস মনে থাকবে না, এবং এগুলোকে তোমাদের বাক্যে অবশ্যই ইউজ করতে হবে, ঠিক আছে? আর এগুলো তোমাদের বিভিন্ন জায়গায় পড়বে, এবং সবচেয়ে বড় কথা তোমরা রাইটিং স্কিল আস্তে আস্তে এগুলো একটা খাতায় তুলে রাখো, এবং রাইটিং স্কিল যখন তোমরা লিখবে কোনো কিছু, এগুলোকে অন্য কোনো শব্দের বদলে এগুলোকে বসিয়ে করার চেষ্টা করো, দেখে দেখে বসিয়ে চেষ্টা করো, তাহলে দেখবে আস্তে আস্তে আসবে। প্র্যাকটিক্যাল লাইফে যদি না আমরা আনতে পারি, বা রাইটিং স্কিলে যদি আনতে না পারি, এগুলো কিন্তু মনে রাখার জিনিস নয়। মনে থাকবে কিন্তু সেটাকে বাস্তবে আনতে হবে। আর এগুলো বিশেষ করে যারা ডব্লিউবিসি দিচ্ছে বা পিএসসি দিচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু আলাদা, তাদেরকে তো মনে রাখতেই হয়, কারণ ওই শব্দের অর্থ যদি না বুঝতে পারে ওই বাক্যটাই বোঝা যায় না। আবার মাঝে মাঝে দেয় যে বেকার ডেসক্রিপশন কি, এর কি শব্দ, ঠিক আছে, এই একটা কী শব্দ হতে পারে সেই অর্থটা বোঝাতে হয়। তো এইগুলো বড় উঁচু ক্লাস হয়, যারা ডব্লিউবিসিএস এক্সাম দিচ্ছে কিংবা যারা নিচু আর লেভেলে আছে তাদের ক্ষেত্রে কিন্তু ইংরেজিটা খুব ইম্পর্টেন্ট জিনিস। সুতরাং এইগুলো কিন্তু ইডিয়মগুলো করতে হবে। আমি একটা একটা ক্লাসে 20টা করে করাবো, এবং সেটা কীভাবে মনে রাখা যায় সেটা বলবো। আর আমি যে প্রসেসে মনে রাখার কথা বললাম তোমাদের ভালো লেগেছে কিনা জানিও। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ভালো লাগলে অবশ্যই সবাইকে শেয়ার করবে। এটুকুই, ঠিক আছে? আমি এই ছোটো ছোটো করে ক্লাস করবো, এবং আমার ক্লাসটা কেমন লাগছে একটু যদি পারলে সবাই কমেন্ট করে জানিও, ঠিক আছে? আজকে এইটুকুই।